ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে সম্ভবত মাসুম একটা ঘটনা বলবে এরকম শুনেছিলাম আমি। যাই হোক, আমরা আপাতত প্রথম আমাদের অতিথির কাছে যাব এবং তার কাছে তার নাম এবং পরিচয় জানতে চাইবো, এবং আপনি প্লিজ একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নাম কি। হ্যালো লিসেনার্স, হ্যালো টু অল মাই ফ্রেন্ডস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি পরশ, এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মৌলানা ভাসানী হল থেকে। তো রাসেল ভাই, আমি জি, আপনার ঘটনায় চলে যাই আমরা। তো আমার ফার্স্ট ঘটনা যেটা রিসেন্ট 2012 এর লাস্ট একদম শেষের দিকে। তো আমরা আমাদের স্যারের এবং আমাদের থিসিসের কাজে তো আমরা একটা ফরেস্টে যাই, উত্তরবঙ্গের। কোন ফরেস্টে গিয়েছিলাম এটা সম্ভবত না বলাটাই ভালো। তো আমরা যখন ওই ফরেস্টে যাই, তো আমি, আমার টিচার আর একজন সিনিয়র ভাই, এই তিনজন। তো দিনাজপুর শহর থেকে ফরেস্টটা বেশ দূরে, প্রায় 65-70 কিলোমিটার। তো অনেক দূরের রাস্তা, বাইক চালায় যাইতে আসলে অনেক প্রবলেম হয়েছে। তো যাই হোক, তো আমরা ওখানে কাজ করতে গেছিলাম সাঁওতালদের হান্টিং প্রসেসের উপর, যে তারা কিভাবে শিকার করে এটার উপরে। তো তাদের সঙ্গে কথাবার্তা বলে সারাদিনে কথাবার্তা বলার পরে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দাদা, আপনারা কিভাবে হান্ট করেন, কিভাবে শিকার করেন, এই প্রসেসগুলোর একটা ডেমো আমাদেরকে দেখান। তো তখন বলো আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দেখাচ্ছি। তো তারা একটা ফাঁকা জায়গা মতো নিয়ে যায়। তো ওই জায়গাটা যেতে হয় যে একটা গ্রেভইয়ার্ড পার হয়ে। এখন ম্যাক্সিমাম সাঁওতালরাই জানেন যে আপনারা খ্রিস্টান হয়ে গেছে। তো প্রায় খ্রিস্টানদের কবরস্থান, গ্রেভইয়ার্ড, এটার ভিতর দিয়ে ছোট একটা রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তাদের বিভিন্ন হান্টিং প্রসেস আমাদেরকে দেখাইছে। আচ্ছা। তো দেখানোর পরে আবার আমরা দ্য সেম ওই ওয়েতে আবার ব্যাক করতেছি। তো ওয়ে একটাই, রাস্তা একটাই, গ্রেভইয়ার্ডের ভিতর দিয়ে আমাদেরকে আসতে হবে। তো প্রায় বিকাল হয়ে গেছে, পরন্ত বিকাল, সন্ধ্যার আগে আগে অবস্থা। তো আমরা ব্যাক করছি, সামনে 3-4 জন সাঁওতাল, আমার পিছনে 2 জন সাঁওতাল, মাঝখানে আমার টিচার, আমি আর একজন স্টুডেন্ট। তো ব্যাক করার পথে গ্রেভইয়ার্ডের ঠিক মাঝামাঝি একটা অবস্থানে একটা বেল গাছের কাছে আমি দেখলাম যে একটা দুটা সুতা বলতে জাস্ট একটা লাল ফিতা, দুটা লাল ফিতা খুব সুন্দর করে বেঁধে দেয়া আছে। তার মাঝে একটা লাল ফিতাতে আপনার পুটলির মতো আছে, বাট আরেকটা লাল ফিতাতে পুটলির মতো নাই, জাস্ট এমনি বেঁধে দেয়া। তো ব্যাপারটা জাস্ট আমি দেখলাম, দেখার পর একটা হিপনোটাইজিং অবস্থা, মনে হলো যেন আমি সম্মোহিত হয়ে গেছি। তো জাস্ট ধীরে ধীরে আমি আগাচ্ছি ওই পুটলিটার দিকে, মানে ওই গাছটা যেখানে ফিতাটা, লাল ফিতা দুটা বাঁধা আছে। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি ফিতাটা ধরবো, ধরে দেখবো এরকম কিছু একটা। তো আমি যেই ফিতাটাতে হাত দিতে গেছি, অমনি আমার পিছন থেকে যে 2 জন সাঁওতাল ছিল, তা হচ্ছে বাবু ওটা ধইরেন না, বেশ জোরে চিৎকার দিয়ে বললো যে বাবু ওটা ধইরেন না। তো ওই সময় মনে হলো যে না, আমি আমার হুঁশ ফিরে পাইছি, সংবিরোধ ফিরে পাইছি। তো দেন আমি একটু পিছনে পিছায় আসলাম, আসার পরে বললাম যে হ্যাঁ, কেন, কি সমস্যা, ধরবো না কেন? যে বাবু ওটা আপনি ধইরেন না, আগে চলেন তারপরে বলতেছি। তো ঠিক আছে, চলেন। তো গ্রেভইয়ার্ড থেকে বের হয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এবার বলেন যে আসলে কি কাহিনী কি। তো বললো যে আসলে দাদা, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে 2টা কাপড় পেঁচানো দেখছেন, ফিতা পেঁচানো দেখছেন, তো ওই দুটার মাঝে দুটা স্পিড বাঁধা অবস্থায় আছে। তো এর মাঝে রিসেন্ট একটা স্পিড আউট হয়ে গেছে, ওখান থেকে চলে গেছে। তো আরেকটা স্পিড, যেটাতে আপনি পুটলি বাঁধানো অবস্থা দেখছেন, যেটা আপনি ধরতে চাচ্ছিলেন, সেখানে আরেকটা স্পিড এখনো বাঁধা অবস্থায় আছে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে এই স্পিড গুলো একটু হেসেই বললাম যে আসলে স্পিড আবার কখনো ফিতাতে বাঁধা থাকে নাকি? বলছে হ্যাঁ দাদা, আসলে এরকম বাঁধা আছে। তো আপনি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ফিতায় যখন স্পিড বাঁধাই আছে, তো কার স্পিড বাঁধা আছে, কে কাকে এইভাবে প্রজেস্ট করছিল? বললো যে আমাদের গ্রামের এক লোক, তার ওয়াইফকে এরকম করে প্রজেস্ট করা হয়েছিল। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল, তখন ওই জিনটাকে, বা ওই যেটাই বলেন না কেন, স্পিড বলেন না অথবা জিন বলেন, যেটাই বলেন না কেন, তো ওই দুষ্টু আত্মাটাকে ওই ফিতার মাঝে বেঁধে রাখা হয়েছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, বেঁধে রাখছে, ভালো কথা। তো একটাতে পুটলি আছে আর একটাতে নাই কেন? তো বললো যে দেখেন, এখানে 2টা স্পিডকে বেঁধে রাখা হয়েছিল। তো একটা স্পিড যখন বের হয়ে যায়, তখন পুটলিটা থাকে না। তাই বললাম কি, তাহলে কি একটা স্পিড বের হয়ে গেছে?
বলছে হ্যাঁ এটা বের হয়ে গেছে কিছুদিন আগে ওনার এক গ্রামের এক লোকের ওয়াইফ ওই গ্রেভিয়ার্ডে যায় পাতা কুড়াতে। তো সে আমার মতোই, আমি ঠিক যেভাবে সম্মোহিত হয়ে পড়েছিলাম ঠিক ওইভাবেই সে আর কি ওটাকে টাচ করে। টাচ করার পরে ওই স্পিরিটটা ওই মহিলার মাঝে চলে যায় এবং দেন ওই মহিলাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং এখন পর্যন্ত ওই মহিলাটা ওই অবস্থাতেই আছে। আমি বললাম যে ঠিক আছে, আপনি যখন একবার এটাকে বেঁধে রাখছেন তো আরেকবার রাখেন না কেন? বলে যে দাদা এটা আমরা পারতেছি না, কারণটা হচ্ছে যখন ওই স্পিডটাকে বেঁধে রাখা হয়েছিল তখন যে ওঝাটা ছিল বা যে ঝাড়ফুঁক করতো সে 6 মাস আগে মারা গেছে। তো 6 মাস আগে মারা যাওয়ার কারণে আমরা এটাকে পারতেছি না আটকায় রাখতে, আর এই কারণেই মহিলাটার সমস্যা দিনকে দিন বাড়তেছে। আর আপনি যদি ওটাকে টাচ করতেন, একটা স্পিড তো বের হয়ে গেছেই, আপনি যদি ওটাকে টাচ করতেন নেক্সট টাইম ওটা আপনার কাছে চলে আসতো, তার মানে আপনি প্রচেষ্ট হয়ে পড়তেন, আপনাকে তখন এরকম করতে এটা সমস্যা হতো। তো এই কথাটা শুনে আমি বেশ ভয় পাইছি যে আসলেই তো এরকম যদি হতো তাহলে কি হতো। তো দেন আমরা খুব তাড়াতাড়ি ফরেস্ট থেকে চলে আসছি। চলে আসার পরে এই পর্যন্ত আমরা ওই ফরেস্টে এখনো কাজ করতে যাইনি, আশা করতেছি নেক্সট টাইম আর ওই ফরেস্টে যাব না কাজ করতে। এরপরে যে মানে ওই একই মানে আপনারা ফরেস্টের আর কিছু ঘটনা আছে, আমরা ফরেস্টের ঘটনাগুলো শুনে ফেলি। আপনি আরেকটা জায়গায় গিয়েছিলেন এবং হ্যাঁ, সেখানে আপনি একটা ঘটনা শুনে এসেছেন। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই আমি বলছি। তো এই কাজটা হওয়ার পরের দিনই আমাদের চিন্তা ছিল যে আমরা ওই ফরেস্টে গিয়ে আবার কাজ করব। তো আমরা সাহস পাইনি পরের দিন ওই ফরেস্টে গিয়ে কোনো কাজ করতে। দেন আমরা ওই ফরেস্ট থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে আরেকটা ফরেস্টে যাই। তো ওখানকার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব সেটা ওখানকার যে ফরেস্টার সাহেব ছিলেন উনি আমাদেরকে বলছেন। তো কাহিনীটা এরকম যে আমরা যখন ফরেস্টের ভিতরে ঢুকি তখন আমাদেরকে একটা গাইড দেওয়া হয় সাথে, যাতে করে আমরা তো একদম নতুন, তো ফরেস্টে যেন হারায় না যাই, তো গাইড দেওয়া হয়। তো এই গাইড আমাদেরকে বিভিন্ন ফরেস্টের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যে যেখানে যাওয়ার দরকার সেই সমস্ত জায়গাগুলোতে নিয়ে যায়। তো এই গেস্ট মানে এই যে গাইড ছিল, তো আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল যে আমরা ওই জায়গাটায় যাব, বাট ওই গাইডটা আমাদেরকে নিষেধ করছে যে স্যার আপনারা ওদিকে যাইয়েন না। তো কেন যাবো না কেন? বলে যে স্যার এটা তো আমি ছোট মানুষ, আপনাদেরকে বলতে পারবো না, আপনারা কাজটা করে আসেন, অন্যান্য জায়গার কাজগুলা করে আসেন, তারপরে ফরেস্টার সাহেবের কাছেই শুনিয়েন যে আসলে কাহিনীটা কি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক আমরা ওইদিকে আর যাইনি, ওই লোক যাইতেও দেয়নি। তো আমরা ঘুরে আসে ফরেস্টার সাহেবের রুমে বসি, তার অফিসে বসি। তো তাকে বললাম যে স্যার এরকম একটা গাইড পাঠালেন, সে আমাদেরকে সমস্ত ফরেস্টটা ঘুরেই দেখালো না। বলে কেন, কি সমস্যা? বললাম যে স্যার ওদিকে একটা পুকুর ছিল আর পুকুরের পাশে একটা ফরেস্ট ছিল, ওদিকে আমরা যাইতে চাচ্ছিলাম কিন্তু আমাদেরকে যাইতে দেয়নি। তো বললো যে এটা তো খুব ভালো কাজ করছে। কিরকম ভালো কাজ করলো? বল যে আসলে আমরা যখন যাই ফরেস্ট সার্ভে করতে যাই, রাতের বিভিন্ন সময় যাই, তো আপনি যে জায়গাটা দেখছেন, যে পুকুরটা দেখছেন, ওটাকে বলে হচ্ছে বুড়ির দল। তো বুড়ির দয়ের স্পেশালিটিটা কি, সেটা হচ্ছে যে ওইখানে ওই পুকুরের পানি কখনো শুকায় না, স্পেসিফিক একটা জায়গায় পানিটা থেকেই যায়, কখনোই শুকায় না। আর এই ফরেস্টের সঙ্গে একটা লিঙ্ক ছিল যে অনেক দিন আগে এখানে রাজা বাদশারা হাতিতে করে আসতো ওই ফরেস্টে গোসল করার জন্য। তো যে কাহিনীটা হয় প্রায় 5-7 বছর থেকে হয়ে আসতেছে, যে ওখানে এক ছেলে ওই পুকুরে গোসল করতে গিয়ে, বুড়ের দোয়ায় গোসল করতে গিয়ে আর উঠে আসেনি। তো প্রায়ই হয় কি যে ফরেস্টাররা যখন যায় ফরেস্ট সার্ভে করতে, তো তারা দেখে যে একটা বাচ্চার মতো অবয়ব, ব্ল্যাকিশ অবয়ব, তো সেটা জাস্ট রান করতেছে তাদের চারপাশে এবং কখনো জাম্প করে পুকুরে পড়তেছে, আবার পুকুর থেকে উঠে আসতেছে, আবার এগেইন এন্ড এগেইন কাজটা সে করতেছে, বারবার সে কাজটা করতেছে। তো এটা দেখে হয় কি যে তারা বুঝে যে আসলে এখানে একটা স্পিড আছে এবং সেটা সবাইকে ডিস্টার্ব করে সবসময়, বাট তারা কখনোই ওই স্পিডটাকে ধরতে, ছুঁইতে অথবা এই ধরনের কোনো কবিরাজের কাছেও যায়নি যে এটাকে বন্ধ করেন অথবা এরকম। এটা তখনও ছিল, আশা করতেছি এখনো আছে, বাট আমরা কোনো কারণে ওই ফরেস্টটায় রাত হোল্ড করতে পারিনি, নাইট হোল্ড করতে পারিনি। হয়তোবা পারলে সে ফরেস্টার সাহেব আমাদেরকে সে ঘটনাটা আর কি দেখাতো, সে ব্যাপারটা দেখাতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে, তবে তার আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে ফেসবুকেও, আচ্ছা আপনি তার আগে বলে দিই যে আপনারা কিন্তু ফেসবুকে গিয়েও কমেন্ট করতে পারেন। আজকের গেস্টদের সেখানে ছবিও পোস্ট করা হচ্ছে, সেই ছবিগুলো আপনি চাইলে দেখে ফেলতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখানে এসএমএস করেছেন এবং আমাকে লিখেছেন যে খুব ভয়ের কাহিনী বলবেন, কিন্তু লিখেছেন রিয়াজ উদ্দিন
এছাড়া রুবায়েত ইসলামের কাছে অবশ্য বিজয়, তার কাছে প্রথম ঘটনাটা অত বেশি ভালো লাগেনি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন HM হাসান, লিখেছেন অনেকজন মিলে শুনছি, মজা লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সোহান, SMS মানে কি কমেন্ট করেছেন আর কি, সোহান রুজেল খান, তিনি বলছেন ভূত FM ভয় লাগছে। এছাড়াও আমাদের কাছে অলরেডি অনেকে SMS করেছেন, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। মিস্টার 18 ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রাফি হাতিরপুল থেকে, এবং তিনি আলভি, জয়, বর্ষা, ফারিহা একসাথে ভূত FM শুনছেন তারা সবাই। রূপম আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছেন রুমন বেলদারপাড়া রাজশাহী থেকে, লিখছেন যে ভাইয়া খুব ভয় লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন অজয় রাজশাহী থেকে, শামসুদ্দিন ছাত্রাবাস, তার কাছেও ভয় লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন ইলেকট্রিক বয় আতিক সিলেট থেকে, এবং তিনি বলছেন যে আই লাইক ভূত FM। রিয়া আমাদের SMS করেছেন চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি কবির জিঞ্জিরা থেকে, ফয়সাল ঘোড়াশাল থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত FM ইজ দ্য বেস্ট আচ্ছা প্রোগ্রাম। এবং আমাদেরকে এছাড়াও তাইফ SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি ছাদে ট্যাঙ্কির উপরে বসে ভূত FM শুনছেন। পূজা ঢাকা থেকে আমাদের SMS করেছেন, লিখছেন খুব ভয় লাগছে। জাবেদ আমাদের SMS করেছেন কলাপাড়া সিলেট থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। আশিক আমাদের নাসিন্দি থেকে SMS করেছেন আমাদেরকে মনু আমাদেরকে রূপগঞ্জ মিরপুর থেকে। এছাড়াও এবং তিনি অভিযোগ করেছেন আমি তার SMS কখনো পড়ি না, আবার আজকে SMS পড়ে ফেললাম। আমাদেরকে SMS করেছেন তোফাজ্জল। এছাড়াও ময়মনসিং থেকে আমাদের স্নিগ্ধা SMS করেছেন, তিনি লিখেছেন কাল এক্সাম, তাও ভূত FM শুনছেন তিনি। তিথি লক্ষ্মীপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন ওয়ালিদ, এবং SMS করেছেন আমাদেরকে ধ্রুব, SMS করেছেন আমাদেরকে অপু নোয়াখালী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বাংলা ভূত, SMS করেছেন আমাদেরকে অভিজিৎ, কায়েস, আশরাফুল, মাইশা সহ আরো অনেকে। সো আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসি। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ফেসবুকে অনেকেই লিখছেন যে মাসুমের মিউজিক আজকে খুব ভালো হচ্ছে। আমাদেরকে এছাড়াও লিখছেন অনেকের কাছে ঘটনা ভালো লাগছে, অনেকের কাছে যদিও ঘটনা তেমন ভালো লাগছে না আমাদের কাছে। এছাড়াও অনেকে SMS পাঠাচ্ছেন। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও www.facebook.com/radiofurti গিয়ে আমাদের সাথে আপনি জয়েন করতে পারেন সরাসরি। এছাড়াও আপনি আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনার জীবনে জানা অথবা শোনা অথবা ঘটা শ্রেষ্ঠ ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে, জানতে চাইবো আপনার নাম অর্থাৎ আপনার পরিচয় এবং কোথা থেকে আপনি এসেছেন। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ মশিউর রহমান, ঢাকার আরকে মিশন রোড গুপিবাগ থেকে এসেছি। আচ্ছা, শুনি আপনার প্রথম ঘটনা। তো রাসেল ভাই, আমার ঘটনা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। আমি আমার ফ্যামিলি 1957 সালে ঢাকার আরকে মিশন রোডে অবস্থান করে, মানে বিক্রমপুর থেকে সপরিবারে চলে আসে। তো আমি ওই প্রসঙ্গে আলোচনা করছি না, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে 31st নাইট 2005 এর দিকে। তো সেদিন রাত্রে আমি খুব দেরি করে বাসা ফিরি 2টা-2:30টার দিকে। তো ঘটনাটা ঘটেছে আমার চাচির সাথে। আমার চাচি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। তো তিনি 3টা-3:30টার দিকে উঠেছে এবং উঠে টয়লেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি রাসেল ভাই পড়ি, আমাদের একতলা বাড়ি। তো টয়লেটের সাইডটা একটু বর্ণনা করি। টয়লেটে একটা লম্বা করিডোরের মতো, এবং করিডোরের শেষ মাথায় টয়লেটটা, এবং টয়লেটের একটাই
পথ যাওয়া আসার জন্য। তো আমার চাচি যথারীতি বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করার পর আর বাথরুমের লাইটটা সেই দিন কেন জানি নষ্ট ছিল। তো চাচি বাথরুমে প্রবেশ করার সাথে সাথে একটা হাত তার গলায় চেপে বসে। তো চাচি প্রচন্ড ব্যথা অনুভব করে, সে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসে এবং তার চিৎকারে বাড়ির সবাই জেগে যায় এবং আমার বোন সাথে সাথে জেগে বাথরুমের ওইখানে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে মারতে থাকে। আমরাও সবাই সামনে সামনে চলে আসি এবং আমাদের সবাই জিনিসটা কি অনেকে সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। তো সেই মুহূর্তে আমি সাহস করে সেখানে যাই টর্চ লাইট নিয়ে এবং সেখানে দেখতে পারি যে আমার বোন ওই যে এখানে লাঠি ইট ইত্যাদি ছুঁড়েছিল বাথরুমের ভিতরে, কিন্তু বাথরুমের ভিতরে কোনো মানুষের অবস্থান নাই। তো রাসেল ভাই, বাথরুমটা এরকম একটা অবস্থায় ছিল যে বাথরুমের যে রাস্তাটা সেখানে আমরা অবস্থান করছিলাম, কিন্তু সেখান থেকে কোনো লোকজন আমরা খুঁজে পাই নাই। আমরা অনেক টর্চ লাইট দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সেখানে কোনো লোক বা কোনো কিছুই ছিল না। এবং আমি চাচির সামনে গিয়ে দেখতে পেরেছি যে চাচির গলায় খুব লাল একটা বর্ণ, যেভাবে একটা মানুষের গলায় চেপে ধরলে যে অবস্থাটা সৃষ্টি হয়, সেই অবস্থাটা চাচির গলায় ছিল এবং চাচি খুব ভয় পাইছিল এবং তার সারা শরীর বেয়ে ঘাম ঝরছিল। এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ওকে, ফাইন। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাই এবং তার কাছে শুনবো তার ঘটনা। তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে সুজা SMS করেছেন, সুজা এবং জুই নিরালা খুলনা থেকে। সব গেস্টকে সুযোগ দেওয়া উচিত সেটা তিনি বলেছেন। হ্যাঁ, সব গেস্টকে আমরা ইনশাআল্লাহ সুযোগ দেব, যারা এখানে আছেন তারা প্রত্যেকেই সুযোগ পাবেন। সাগর এবং কিন্তু আপনি এই কথাটা কেন বললেন সেটা অবশ্য আমরা কেউ বুঝিনি। আমাদেরকে জুথি SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সাকিব এবং তিনি রাজেন্দ্রপুর থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাইফুল রংপুর থেকে এবং তিনি বলছেন যে একা ভূত FM শুনছেন, তিনি খুব ভয় লাগছে। দুলাল আমাদের SMS করেছেন, তিনি লিখছেন খুব ভালো লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি গোলাম রসুল, শাহিন, রানা, ফয়সাল এবং খায়রুল খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। হুসাইন আমাদেরকে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকে স্টোরিগুলো অসম, খুব ভয় করছে। আচ্ছা, আমাদেরকে এছাড়া মোহাম্মদপুর আচ্ছা কি এটা কি এমডি নূর SMS করেছেন আমাদেরকে চিটাগং থেকে এবং তিনি বলছেন যে অনেকদিন পর SMS করলাম, পড়বেন কিন্তু। আমাদেরকে ফারিহা চৌধুরী SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি লিখছেন যে আই এম ফ্রিজিং হিয়ারিং দিস ফেবুলাস স্টোরিজ। ওকে, রনি আমাদের SMS করেছেন লিংক রোড থেকে মিডল বাড্ডা এবং আমাদের SMS করেছেন তারেক SMS মোহাম্মদপুর রাজশাহী থেকে, না মোহনপুর রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে মাইশা SMS করেছেন আমাদেরকে রূপম তেজকুড়ি পাড়া থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন অন্তি HSC এক্সাম, তারপরে ভূত FM শুনছেন। আমার যেটা মনে হয় যে এখন আপনার সবচাইতে বেশি পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। চয়ন বড়ুয়া আমাদের SMS করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে, তিনি অনেকদিন পর ভূত FM শুনছেন। যাই হোক, চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি হচ্ছে আহসান হাবিব সুমন। আমি এসেছি ফার্মগেট থেকে। আমার দেশের বাড়ি হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্টে। ওকে, কি ঘটনা ঘটেছিল আমরা শুনি একটু। তো ভাইয়া, আমার লাইফে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে যায়, তার মধ্যে একটি আমি শেয়ার করতে যাচ্ছি যেটা রিসেন্টলি আমার সাথে ঘটে। সেটা হচ্ছে গত ঈদুল আজহায় আমি যখন বাড়িতে বেড়াতে যাই ঈদ করার জন্য, দেন আমি আমার 3 জন ফ্রেন্ড সহ ঘুরতে গিয়েছিলাম আমাদের বুড়িমারি ল্যান্ডপোর্টে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। রাত তখন বাজে 11:30 থেকে 12টার মধ্যে। আমি ওই সময় টাইমটা দেখি নাই। যাই হোক, ওই টাইমটাতে আমরা যখন আসছিলাম, আপনি তো জানেনই যে গ্রামের রাত কত গভীর হয় খুব অল্প সময়ে। তো আসছিলাম আমরা বাইকে করে আসছিলাম, পিছনে ছিল আমাদের ছোট ভাইদের মোটরসাইকেল। যাই হোক, আসার পথে আমাদের বাসার কাছাকাছি প্রায় 3 মিনিট ডিস্টেন্সে একটা টার্নিং পয়েন্ট আছে, যেখানে হচ্ছে যে শুধু আমি না, অনেকের সাথেই অনেক ঘটনাই ঘটে যায়। সেদিন আমার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এটি যে আমাদের একটা রেল ক্রসিং আছে। রেল ক্রসিংটা যখন আমরা ক্রস করে আসি, দেন একটা বুড়ি মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা বড় টাইপের জন্তু বলবো নাকি জানোয়ার বলবো নাকি
কুকুর শিয়াল বা এই টাইপের কিছু, আমি এতটা ক্লিয়ারলি দেখতে পারিনি। তো ওইটাকে বিট করছে এবং জোরে জোরে বলছে যে তুই সর রাস্তা থেকে। তো আমি ঈদের খুশিতে আমি আত্মহারা, আমি বললাম যে বুড়িমা কি হয়েছে, এত রাত্রে রাস্তায় কি করেন? তো বুড়িমা আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে বলল যে সামনে যাস না, বিপদ হবে, শুধু এতটুকু বলছে। তো আমি আরেকটু ঘটনা বলে নেই যে ওইখানে যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে থাকে, এটা ঘটতেছে গত 5 বছর যাবত। ওইখানে একটা মানে অস্বাভাবিক ধরনের খুন হয়, খুন হওয়ার পরের থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন আমার বাইকে পিছনে বসা ছিল ফ্রেন্ডটা, আর আমার ড্রাইভ করতে ছিল আর এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে আরিফ, আর পিছনে যে ছিল ওর নাম হচ্ছে মানিক। যাই হোক, মানিক বলতেছে যে সামনে প্রবলেম হতে পারে, তো বাইকটা স্লো করে ফেলো, স্পিডটা স্লো করে ফেলো। তো আরিফ বলতেছিল যে বাইকটা আসলে স্পিড কম করা যাচ্ছে না, আর ওই গাড়িতে ইঞ্জিন অফের কোনো সুইচও ছিল না। পরে চাবি অফ করে দেওয়ার পরেও বাইকটা আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারিনি। ঠিক টার্নিং পয়েন্টটাতে যখন আমরা আসছি, সেই মুহূর্তে আমরা যেই ছেলেটাকে খুন হতে দেখেছিলাম গত 5 বছর আগে, ঠিক সেই রকম চেহারা, ওই রকম স্বাস্থ্য, লম্বা, হাইট সেম। আমার ওই ফ্রেন্ডটাকে আরিফ যে বাইক ড্রাইভ করছিল তাকে বিট করার জন্য আসে, সে মাথাটা সরে নেওয়াতে আমাদের বাইকটা একটা গাছের সঙ্গে বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমি পড়ে যাই হচ্ছে একটা ধান খেতে, আমার পাশেই পড়ে যায় মানিক, এবং আরিফ ওইখানে স্পট ডেট হয়ে যায়। আচ্ছা, তো ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখানে যদি আমরা অ্যাক্সিডেন্ট করেই থাকি, ওই মুহূর্তে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর পরের দিন আমাদের জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরে আমরা যেটা জানি যে আরিফ যে অ্যাক্সিডেন্ট করেছিল, তো আরিফের ওই মুহূর্তে মাথার খুলি ছিল না, আই মিন মগজ বের হয়ে এসেছিল। আচ্ছা, আমার এখনো গা কাটা দিচ্ছে এই ঘটনাটা মনে করলে। তো তারপরে আমরা যেটা শুনতে পারি, আমরা তো ওই মুহূর্তে আমাদের কোনো সেন্স ছিল না, শুনতে পারছি মানুষের মুখে, এবং আমাদের পিছনে যে বাইকটা ছিল, আমাদের পিছনে আরেকটা বাইক ছিল ছোট ভাইদের, ওদের কাছ থেকে, ওদের মুখ থেকে শোনা। ওইখানে আমাদের যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকটার কোনো পরিমাণ ক্ষতি হয় নাই, ইভেন লুকিং গ্লাস কোনো স্ক্র্যাচ পড়ে নাই, সামান্য স্ক্র্যাচ পড়েছে, তেমন কোনো স্ক্র্যাচ পড়ে নাই। শুধু তাই না রাসেল ভাইয়া, ঢাকা থেকে যে কোচগুলো ঢুকে আমাদের ওই ল্যান্ডপোর্ট এরিয়াতে, এনারা কিন্তু লালমনিরহাটে অনেকক্ষণ ব্রেক দেয়। তার কারণ হচ্ছে রাতে বেলা যখন ওই টার্নিং দিয়ে যায়, ঠিক সেই সময় ওই টার্নিং এ ওনারা একটা রোড 3টা দেখতে পারে। ইভেন এমন একটা জায়গা দিনের বেলা গেলেও অনেক হন্টেড মনে হয়, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু আছে বাসা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আবার প্রথম গেস্টের কাছে, প্রথম অতিথির কাছে। আমরা তার কাছে যাব, তবে তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে অলরেডি অনেক SMS পাঠাচ্ছেন। মাহের পাভেল নিকুঞ্জ 2 থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে যদি আমার SMS না পড়ো তবে আর কখনো ভূত FM শুনবো না। ও মাই গড, আমরা অসংখ্য SMS আসে এবং অসংখ্য SMS এর মধ্যে অসংখ্য SMS আমরা পড়তেও পাই না, বাট সবাই যদি এভাবে বলতো তাহলে বেশ ভয়ের কাণ্ড ঘটতো। আসলে যাদের SMS পড়া হচ্ছে তারা সত্যি আমাকে এরকম বলতেন যে SMS পড়েননি, সো ভূত FM শুনবো, তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম, ডেফিনেটলি বিপদে পড়ে যেতাম। বাট আশার কথা হচ্ছে অনেকে বলেন না সেটা আমার সৌভাগ্য আর কি। ইয়াসির আমাদেরকে SMS করছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদেরকে রাসেল, মাসুম, সুমন, তারা সবাই ফার্মগেট থেকে SMS করেছেন, তারা লিখেছেন উই লাভ ভূত FM। এছাড়া আমাদেরকে SMS করেছেন তানিশা রাজশাহী থেকে, SMS করেছেন আমাদেরকে সৌরভ, SMS করেছেন আমাদেরকে মহসিন ফারাজি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এবং তিনি বলছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। শাহরুখ আমাদের SMS করেছেন সোনারগাঁ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন তাইফ খিলগাঁও থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাগর উত্তরা থেকে। আমাদেরকে তনিমা SMS করেছেন, তনিমা রেজা গুলশান থেকে, এবং আমাদেরকে তিনি তার কাছে ভয় লাগছে। আমাদেরকে SMS করেছেন আসিফ, এবং তিনি SMS করেছেন আমাদেরকে বেনজির, অমিত, রোমিও আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রাসেল চট্টগ্রাম থেকে, সাব্বির SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন তার আজকে স্টোরিগুলো তার কাছে অসম লাগছে।
তুর্য আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। যারা আমাদের এসএমএস করেছেন তাদেরকে বলি যে ফেসবুকে যারা আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে এসএমএস করে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি সালিমা আল কাদরি এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রোভার ফারজানা রিমি, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সারাহ জেবিন শেলি, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও রাজীব শোভন এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ফোকাস বয় উচ্ছ্বাস সহ আরো অনেকে। আপনি আমাদের ফেসবুক পেজে ফ্যান পেজে যেতে চান তাহলে আপনি যেতে পারেন, এবং সেজন্য আপনি যেটা করতে হবে আপনি চলে যেতে পারেন www.facebook.com/radiofurti। এখানে আমাদের আজকের গেস্টদের ছবি সহ একটা পোস্ট রয়েছে, সেখানে আপনি ইচ্ছা করলে কমেন্টও করে ফেলতে পারেন। যাই হোক, চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ আরো একবার বলুন। সম্ভবত আপনার নাম পরশ, রাইট? পরশ এসছেন আমাদের সাথে আবারও তার ঘটনা নিয়ে। তার নানুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি তিনি এখন শোনাবেন আমাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরশ, আপনার কাছে। হ্যালো লিসেনার্স, পরশ এগেইন। আজকে এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটা শেয়ার করার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা জানালা খুলে ভূত এফএম শুনছেন, তো প্লিজ জানালাগুলো এখনই শাট করে দিন, বন্ধ করে দিন, কারণ আমার এই স্টোরিটা শোনার পরে মনে হয় না আপনারা কেউ জানালার কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে পারবেন। হাউএভার, তো আমার এই ঘটনাটা আমার এক নানুর সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি গত 2007 সালে মারা যান। তো মারা যাওয়ার আগে বেশ কিছু ঘটনা সে আমার সঙ্গে শেয়ার করছিল, তার মাঝে এটা একটা যেটা শুনে আমি বেশ ভয় পাইছি আর কি। তো এই ঘটনাটা শুরু বললে ভুল হবে, মানে ঘটনাটা যে সময়কার সেটা হচ্ছে অনেক আগের। উনি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন, প্রায় ব্রিটিশ পিরিয়ড অথবা এরকম 1948 এর আগে, 47-এর আগে অথবা 48-এর আগে এরকম। তো উনি যে স্কুলে পড়তেন ওই সময় পড়াশোনা খুব কম স্টুডেন্টই করতো। তো অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা একটা স্কুলে এসে পড়তো, কেননা স্কুলের সংখ্যাও এত বেশি ছিল না এখনকার মতো যে অ্যাভেলেবেল যে আপনারা গিয়ে পড়বেন এরকম। তো অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এসে পড়তো। তো স্টুডেন্টরা যেহেতু অনেক দূর থেকে আসতো, তো স্কুলের পিছনে একটা হোস্টেলের মতো করে দেয় আর কি, প্রিন্সিপাল স্যার অথবা হেডমাস্টার স্যার একটা হোস্টেলের মতো করে দেয়। তো আমি স্কুলের বর্ণনাটা দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেল শেপ, 3 কোণা শেপ, মাঝখানে হচ্ছে আপনার স্কুলটা, স্কুলের ঠিক পিছনেই হচ্ছে হোস্টেল, আর তার ঠিক পাশেই হচ্ছে হেডমাস্টার স্যারের কোয়ার্টার বা বাসা। তো আরেকটু বলে রাখা ভালো যে আপনাদের যে হোস্টেলটা আছে, এই হোস্টেলটার পিছনে ছিল একটা চার্চ হচ্ছে খ্রিস্টানদের যেটাই। তো এই চার্চের সঙ্গে আর চার্চের পাশে আর হচ্ছে হোস্টেলের মাঝখানে ছিল একটা গ্রেভিয়ার্ড, খ্রিস্টানদের গ্রেভিয়ার্ড। তো যেটা হতো যে গ্রেভিয়ার্ডটা যেহেতু হোস্টেলের সাথেই লাগোয়া অবস্থায় ছিল, তো ওই হোস্টেলের যে জানালাগুলো ওই গ্রেভিয়ার্ডের পাশে ছিল বা গ্রেভিয়ার্ড বুক করেছিল, তো ওই জানালাগুলো স্টুডেন্টরা সবকিছু ভুলে গেলেও সন্ধ্যার আগে ঠিক ওই জানালাগুলো লাগিয়ে দিত। মানে কোনো অবস্থাতেই ওই জানালাগুলো সন্ধ্যার আগে খোলা থাকতো না, সব লাগানো অবস্থায় থাকতো। তো হাউএভার এটা হচ্ছে অনেকটা বছরের শেষ, শীতের দিকে, নানুদের পরীক্ষাও প্রায় শেষ এবং নানুরা বেশ সিনিয়র, চলে যাবে এরকম একটা অবস্থা পরীক্ষা টরীক্ষা দিয়ে। তো ওনারা হেডমাস্টার স্যারকে বললো যে স্যার আমরা তো চলে যাব, আর বার্ষিক পরীক্ষাও প্রায় শেষ, তো শীতের সময় আমরা একটু পিকনিক করব, বেশি দূরে না, ক্যাম্পাসেই হোস্টেলের সামনেই আমরা একটু রান্না বাড়া করে জাস্ট একটু মজা করবো এই। তো স্যার বলছেন আচ্ছা ঠিক আছে করো। তো নানা অ্যাজ ইউজুয়াল যেটা যে পিকনিকে যা যা করতে হয় করছেন, রান্না বাড়া করে, যেটা ফর্মালি যেটা হয় যে সিনিয়ররা জুনিয়রদেরকে আগে খাওয়ায় দেয়, তারপর তাদেরকে পাঠায় দেয় এবং নেক্সট তারা খাওয়া দাওয়া করে একটু মজা টজা করে এই। তো এইভাবেই নানারা তার জুনিয়রদেরকে খাওয়াই দিচ্ছেন। খাওয়াই দেওয়ার পরে বলছে ঠিক আছে তোমরা রুমে চলে যাও, আমরা একটু পরে খাবো, পরে খাওয়ার পর জাস্ট ক্যাম্প ফায়ার অথবা এই ধরনের কিছু একটা করবে। তো নানুর যে রুমমেট ছিল তার জুনিয়র ছিল, তো তাকে খাওয়াই দেওয়ার পরে রুমে পাঠায় দেওয়া হয়েছে। তো পাঠায় দেওয়ার কিছুক্ষণ পর নানুরা খাচ্ছেন, তো এই সময় বেশ জোরে একটা চিৎকার নানুরা শুনতে পায়। তো এটা শোনার পরে নানুরা প্রায় খাবার টাবার রেখে এক দৌড় দিয়ে চলে যায় যে আসলে কোন রুমটা থেকে চিৎকার আসলো। তো দেখলো যে নানু যে রুমে থাকে সেই রুম থেকেই চিৎকারটা আসছে, এবং নানুর বেডের পাশে তার রুমমেট যে ছোট ভাই ছিল সে জাস্ট উবুর হয়ে পড়ে আছে।
তো মুখটা তার দেখা যাচ্ছে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে জানালাটা নানু বিকালেই লাগায় দেয় অথবা তার রুমমেট বিকালেই লাগায় দেয়, কেউ কোনো অবস্থাতেই সন্ধ্যার পরে ওটা খোলা রাখে না, সেই জানালাটা খোলা এবং কোনো ধরনের এয়ার ফ্লো নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। তারপরও ওই জানালাটা জাস্ট বাড়ি খাচ্ছে এর কপাটের সঙ্গে। হাউএভার, তো নানুরা জানলাটা প্রথমেই ঢুকেই জানলাটা আগে লাগায় দেওয়ার পরে ছেলেটাকে জাস্ট বিছানায় শোয়ানোর পরে যেটা দেখে যে তার গলার মাঝে জাস্ট একটা দাগ হয়ে আছে, যে কারো গলা যদি কেটে দেয়া হয় ব্লাডের যেরকম ছাপ পড়ে, এই ছাপটা কিন্তু সেরকম না, নট লাইক দ্যাট, এইরকম না। ছাপটা হচ্ছে আপনি যদি কষে কাউকে চর মারেন অথবা জোরে যদি ধরেন 5টা আঙ্গুল কিন্তু বসে যায়, 5টা আঙ্গুল বসে যায়, বাট ওখানে কিন্তু কোনো ব্লাড অথবা এরকম কিছু থাকে না। বাট ওই ছেলেটার গলার মাঝে 5টা আঙ্গুল বসছে ঠিকই, কিন্তু ওখানে ব্লাডের একটা ছোপ ছোপ দাগ আছে, মানে তরল, ব্লাডটা হচ্ছে লিকুইড, এরকম একটা অবস্থা। মানে কেউ কাটা হাত দিয়ে অথবা এমন ভাবে ধরছে যে ছেলেটার গলা থেকে ব্লাড বের হয়ে আসছে এরকম একটা। তো ব্লাডটা পরিষ্কার করার পরে দেখা গেল যে না, তার গলায় আসলে কাটাও যায় নাই অথবা মুখ দিয়ে ব্লাডও পড়ে নাই। তো কিছুক্ষণ পর পানিটা নিতে আর পরে ছেলেটা যখন হুঁশ ফিরলো তখন বললো যে আচ্ছা কি সমস্যা, কি এরকম করে চিৎকার করলা কেন, আর তোমার গলায় এরকম ব্লাড আসলোই বা কোথা থেকে, তোমার গলা তো কাটা যায় নাই, কি সমস্যা কি? তো বললো যে ভাইয়া আপনারা যখন আমাদেরকে খাওয়ানোর পরে রুমে পাঠাই দিলেন, তো আমি এসে দেখি যে এই রুমের এই জানালাটা খোলা। তো জাস্ট জানালা খোলা, আমি বিকালে জানালা লাগাইছি, কে জানলা খুঁজছে এটা আমি বুঝতে পারি নাই, আর আপনারা তো অনেক আগে থেকেই বাইরে। তো যাই হোক, তো আমি আর কি জানলাটা লাগাইতে যাই। তো জানলাটা লাগানোর মানে জাস্ট কপাটে হাত দিছি যে জানলাটা লাগাবো, এই সময় একটা হাত, জাস্ট আপনার হচ্ছে ব্লাড মিক্সড হাত, মানে হাতটা এরকম যে হয়তো বা গলে পচে গেছে, বাট হাতের মধ্যে এখনো রক্ত লেগে আছে, খপ করে এসে আমার গলাটা চিপে ধরছে। তো চিপে ধরার পরে যেটা হয়েছে যে সে আমাকে টানতেছিল যে জানলাটা দিয়ে আমাকে বাইরে নিয়ে যাবে, বাট জানালাটা এই সময় আমি মানে এমন ভাবে অবস্থা যে আমার শ্বাস পুরো বন্ধ হয়ে আসছে, আমি কিছুই বলতে পারতেছিলাম না। বাট জানালাটার কাছে সে যখন আমাকে টেনে নিয়ে যায়, বাট নিয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে সে হয়তো আমাকে বাইরে নিয়ে যাবে, পারতেছিল না বাইরে নিয়ে যেতে। কারণটা হচ্ছে যে জানালায় গ্রিল ছিল, সারাশি ছিল, এই কারণে সে পারেনি। আর এই সময় আমি খুব জোরে একটা চিৎকার দিছি, তারপরে কি হয়েছে আমার আর মনে নেই। তারপরে ভাই যে আমাকে বিছনায় থেকে উঠালেন, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় নানুরা যদিও বেশ বড়, তারপর অনেক ভয় পাওয়ার পরে হয় যে কি যে সেই হোস্টেলে আর কেউ থাকে না। সঙ্গে সঙ্গে রাতে তারা প্রায় সবাই, প্রিন্সিপাল স্যারের বাসা যেহেতু স্কুলের পিছনেই, তো তারা সবাই হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের বাসায় চলে যায়। যাওয়ার পরে বলে যে স্যার এই যে এইরকম কাহিনী ঘটছে, তো আমরা এখন কি করব? তো বললো যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা তো বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা সবাই যে 15-20 জন যারা ছিল, তোমরা আজকে রাতে আমার বাসায় থাকো, কালকে সকালে দেখা যাক কি করা যায়। তো পরের দিন সকাল হয়, সকাল হওয়ার পরে প্রিন্সিপাল স্যার, যেহেতু নানুরা বেশ বড় এবং সিনিয়র, তাদেরকে নিয়ে এবং চার্চের যে ফাদার ছিলেন তাকে নিয়ে যাওয়া হয় ওই রুমটার পিছনে, আসলে কি কাহিনী কি ঘটছে সেটা দেখার জন্য সরেজমিনে যায়। তো যাওয়ার পরে তারা দেখে যে রুমটার ঠিক পিছনেই, নানুরা যে রুমে ছিল এবং যে জানলাটা খোলা ছিল তার পিছনেই গ্রেভিয়ার্ডে একটা জায়গায় মাটিটা উলট পালট করা কিরকম, আপনি যদি কোদাল দিয়ে কোবায় মাটিটাকে, মানে কোন রকম জাস্ট একটা জিনিস চাপা দিতে চাচ্ছেন, ভালোভাবে না, কোনোভাবে একটা চাপা দিতে চাচ্ছেন, এইরকম একটা অবস্থা, যে ওখানে বোঝা যাচ্ছে যে কেউ খুব তাড়াহুড়া করে ওই জায়গাটায় আর কি কিছু একটা চাপা দিছে। তো যাই হোক, ওখানে লোক নিয়ে আসা হলো। তো নিয়ে আসার পরে জাস্ট যখন খুঁড়া হলো, মাটিটা যখন সরাই ফেলা হলো, দেখলো যে একটা লাশ, প্রায় অর্ধগলিত একটা অবস্থা, একদম মানে ছেঁড়া বেড়া গলিত একটা অবস্থা। তো কোনোভাবে ওই লাশটাকে আইডেন্টিফাই করা গেল যে ওই সময় বেশ প্রভাবশালী একজন ব্যক্তির লাশ ওটা। তো যাই হোক, তাকে টাকার জন্যই হোক অথবা তার প্রপার্টির জন্যই হোক, কোনোভাবে হয়তোবা মেরে আর কোথাও জায়গা পায়নি, হয়তোবা ওখানে কোনো রকম একটা গ্রেভিয়ার্ডে ভাবছে যে কেউ কখনোই এসে দেখবে না, ওরকম হয়তোবা জাস্ট একটা মাটি চাপা দিয়ে রাখছে। তো যারা মাটি চাপা দিয়ে রাখছে তাদের উদ্দেশ্য হয়তো বা এরকম হইতে পারে যে তারা দেখবে না এবং তাদের সম্পত্তি কোনো না কোনো ভাবে হাতায় নিবে। তো 3-4 দিন পরে যখন মানে ওই লাশটাকে উঠানো হয়, তো তখন ওই হুজুর বলল যে আসলে লাশটাকে তো মানে উঠানো হয়েছে, 1 নম্বর কথা সে ছিল হচ্ছে মুসলিম,
তাকে নিয়ে আসা হয়েছিল খ্রিস্টানদের কবরস্থানে, এক। আর আরেকটা কারণ হচ্ছে যেটা যে সে হয়তোবা ওই ছেলেটাকে যখন অ্যাটাক করছিল তখন হয়তোবা সে ছেলেটাকে বলতে চাচ্ছিল যে আমাকে কারা মারছে বা কি জন্য মারছে, এই কারণটা হয়তোবা বলতে চাচ্ছিল, বাট ছেলেটা তো হয়তোবা সেটা বুঝেনি, কারণ ওর যে রুমমেট ছিল সে হয়তোবা বুঝেনি। তো এরকম ভয় পেয়ে যখন দেখা হলো, তো তারপরে হুজুররা বেশ কিছু তাবিজ টাবিজ করে চারপাশে হোস্টেলটা বন্ধ করে দিল আর কি, তাবিজ করে। আর ওই লোককে খুব সুন্দরভাবে আর কি, ওকে ওকে, এই ছিল আপনার এই ছিল ঘটনা। আমার। আচ্ছা, ওই লোককে কি করলো আমি এটা বুঝলাম না। মানে ওই যে লাশটা পাওয়া হলো, আচ্ছা, পরে তাকে আবার দাফন করা হলো। দাফন করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ঘটনা, আপনার সেকেন্ড ঘটনা শুনলাম পরশের কাছে, এবং পরশের ঘটনা কিন্তু আমরা বেশ প্রশংসা পাচ্ছি। সাকিব চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে ফ্রেন্ডদের মিস করছি, অনেক মজা পাচ্ছি, আর স্পেশাল থ্যাঙ্কস টু পরশ ভাইয়া। আমাদেরকে বিপাশা লিখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যে ভাইয়া রেগুলার এই প্রোগ্রাম শুনি, ভালো লাগে কিন্তু এসএমএস করিনি, প্লিজ এসএমএসটা পড়ো। জানতে চাইছেন পরশের ডিপার্টমেন্ট, হ্যাঁ পরশ তো জুলজি না, হ্যাঁ জুলজি, তিনি জুলজিতে পড়েন, এবং আজকে সেই জন্য তিনি প্রথমেই দুটো ঘটনা বলেছেন ফরেস্ট নিয়ে, সেখানে তিনি গিয়েছিলেন কাজ করতে। আমাদেরকে রাকি নাজাহাত এসএমএস করেছেন এবং তিনি বলছেন আপনারা এসএমএস পড়েন না কেন, আপনার কি মনে হয় আমরা কি এসএমএস পড়ি না? তানজিম আমাদের এসএমএস করেছেন রাহি কক্সবাজার থেকে, কেমন আছেন জানতে চেয়েছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকে। তুর্য আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি এসএমএস করেছেন মৌলানা ভাসানী হল থেকে, এবং তিনি বলছেন যে আই হ্যাভ সাম স্টোরিজ। ওকে, নো প্রবলেম। এবং আমার মনে হয় যে আপনি আমাদের অ্যাড্রেসটা নিশ্চয়ই জানেন, ভূত এফএম @radiofurti.fm, which is BHOOTFM@radiofoti.fm। এখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনার জানা ঘটনাগুলো, এবং সেখানে আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি আমাদের কল পাবেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিসেস বাপ্পি শাহজাহানপুর থেকে, এবং তিনি বলেছেন যে পরশ ভাইয়ার ঘটনাগুলো অসম। আমাদেরকে আব্দুল মজিদ এসএমএস করেছেন বরিশাল থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে আলম নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করে তিনি পরশকে থ্যাঙ্কস জানিয়েছেন তার স্টোরি চমৎকার ঘটনার জন্য। টিটু আমাদেরকে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন রনি রাকি খালিশপুর থেকে। এছাড়া আমাদেরকে সোহেল এসএমএস করেছেন আমাদেরকে মাহি কামরুল এবং হাসান। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ঘোস্ট রাইডার এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও অর্ণব এসএমএস করেছেন আমাদেরকে মৃদু, এবং তিনি বলছেন যে ভূত এফএম অসম। আমাদেরকে সজীব এসএমএস করেছেন কিরানীগঞ্জ থেকে, অনেক ভয় লাগছে তার। সাব্বির আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জাবির জিঞ্জিরা থেকে। আমাদেরকে মাহিদ এসএমএস করেছেন। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের